মুজিবনগর দিবস আজ। ৭১-এর এই দিনে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। বিশ্ব দরবারে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে প্রধানমন্ত্রী বললেন, নার্সিংয়ে আগ্রহী করতে প্রয়োজনে আইন সংশোধন। নুসরাত হত্যার ঘটনায় ১৩ নয় জড়িত ছিল ১৫ জন, জানালো পিবিআই। ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত শুরু। পবিত্র শবে বরাত পালন করা হবে ২১শে এপ্রিল। শাবান মাসের চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। এবং ১.৫ মাসের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাসে ২৪ ঘন্টা পর নৌ শ্রমিকদের ধর্মঘট স্থগিত, নৌযান চলাচল শুরু। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১-এর এই দিনে মুক্তিবাহিনীর দখলে থাকা মেহেরপুরের মুজিবনগরের যাত্রা শুরু করেছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মুক্তিযুদ্ধ পরিচালনা থেকে শুরু করে বহির্বিশ্বে বাংলাদেশের স্বীকৃতি আদায় সবই ছিল এই সরকারের কৃতিত্ব। আজহার লিমনের রিপোর্ট। ১৯৭১-এর এপ্রিল পাকিস্তানি বাহিনীর বিমান হামলা যশোরের সবুজ প্রান্তর থেকে মেহেরপুর পর্যন্ত পৌঁছেছে। জাতির জনকের নির্দেশে সংগঠিত মুক্তিকামী বাঙালি প্রতিরোধ সংগ্রাম করে যাচ্ছে বিক্ষিপ্তভাবে কিংবা সংগঠিত হয়ে। এমন পরিস্থিতিতেই ইতিহাসে জায়গা করে নেয় এক অখ্যাত আমবাগান। মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এটি তো জনযুদ্ধ, যেখানে সমগ্র জাতি সম্পৃক্ত। তাদেরকে জানানো দরকার যে তাদের রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হয়েছে এবং তাদের সরকার হয়েছে। এই জন্যই সিদ্ধান্ত হলো শপথ গ্রহণ করবেন, এবং শপথ গ্রহণ অনুষ্ঠানটি হতে হবে স্বাধীন বাংলার মুক্ত অঞ্চলে। আমাদেরকে যখন জানানো হয় তখন আমরা প্রায় বাংলাদেশ ছেড়ে দিয়েছি, কিন্তু এই ভূখণ্ডটা তখন আমরা ধরা ছিল। ওদিন কিন্তু রাতে খুব বৃষ্টি হয়েছিল, সেজন্য সকালটা খুব সুন্দর ছিল। যারা অনেকটা গরিবের ঘরে ছেলে হলেও মেয়ে হলেও তো একটা আনন্দের তো কোনো অপ্রতুলতা থাকে না, সেটাই হয়েছিল। ১৫টি মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগ নিয়ে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে এই সরকার। পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করা হয় জেনারেল এম.এ.জি. ওসমানীর নাম। তো সবচেয়ে বড় জিনিস মুক্তিযুদ্ধ পরিচালনা। ছোট সরকার, একটি আধুনিক রাষ্ট্রে আধুনিক সরকারের যা কিছু করতে হয় প্রত্যেকটি এই সরকার করেছে। মুক্তিযুদ্ধের সংগঠকরা বলছেন, এ শপথ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের দরবারে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ। সাংবাদিকরা বিরাট বহর নিয়ে এসেছিলেন, তারা সেই ছবিগুলো ফুটেজগুলা সারা পৃথিবীতে দিয়েছিলেন। দেখো, এখানে একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে, এই তার ছবি। ওই যে সারা বিশ্বে ছড়িয়ে গেল যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে এবং তাদের স্বাধীন সরকার আছে, সেই সরকারের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে অনেক সরকারের যোগাযোগ হয়েছে। মুজিবনগর সরকারের চেতনা নিরন্তর আপসহীন করবে বাঙালিকে, বলছেন এই দুই সংগঠক। দেশ যে মুক্ত হবে এবং আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই চেতনা তো আমাদের সবসময় কাজ করেছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার উদ্যোগ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যত্রতত্র মেডিকেল কলেজ গড়ে তুললে অনুমোদন দেবে না সরকার। গতকাল সকালে প্রথম জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কর্মপরিবেশের সীমাবদ্ধতা দূর করা হচ্ছে। মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়টি গেল এক দশক আগে অবহেলিত থাকলেও বিজ্ঞানের প্রসার আর রাষ্ট্রের পরিকল্পনায় তা আজ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে জনগণকে সচেতন ও উৎসাহিত করতে দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো জাতীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি সপ্তাহ ২০১৯। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের হাতে গাড়ির চাবি হস্তান্তরের পাশাপাশি অ্যাম্বুলেন্স বিতরণ করেন শেখ হাসিনা। যতটুকু প্রয়োজন সেটা প্রধানমন্ত্রী বলেন, দেশে বিশেষায়িত নার্সের প্রয়োজন রয়েছে, তাই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার। নার্সিং এ কেউ যদি আসতে চায় তাকে সায়েন্স স্টুডেন্ট হতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি যে এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না। সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে, এবং যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন নার্সিংয়ে সবাই আসতে পারবে। এটার ব্যাপারে যদি কোনো আইন বা নীতিমালা বা কোনো কিছু শিথিল করে করতে হয় সেটা আমরা করে দেব। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেবে না সরকার। মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রেও শিক্ষার মানটা কতটুকু হবে সেটা বিবেচনা করেই করা হবে। আমাদের অবশ্য কিছু কিছু অভ্যাস আছে, একটা যখন শুরু হয় তখন সবাই সেটা করতে চায়, সেভাবে যত্রতত্র করতে দেওয়া যাবে না। মানসম্মত হতে হবে শিক্ষাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতের নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সরকার প্রধান বলেন, এমডিজির মতো এসডিজির লক্ষ্যমাত্রাও অর্জন করবে বাংলাদেশ। সেই ট্রেনিং এর ব্যবস্থা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নেয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম খালেদা জিয়া। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, একটি পত্রিকা বেগম জিয়ার বিদেশে যাওয়ার দিনক্ষণ উল্লেখ করে যে প্রতিবেদন করেছে তা পুরোপুরি ভিত্তিহীন। এমন সংবাদ পরিবেশন থেকে গণমাধ্যমকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে চিকিৎসার জন্য যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। নববর্ষের দিন 26শে মার্চ, 16ই ডিসেম্বর, ঈদের দিন দেখা করার একটা সুযোগ আছে, আমরা সেই সুযোগটা নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এখানে নতুন কোনো কিছু আবিষ্কার করার কিছু নেই। কোনো একটা ইংরেজি দৈনিকে আজকে একটা নাম, আপনার তারিখ, সময় দিয়ে দেওয়া আছে কবে যাচ্ছেন তিনি, কোন দেশে যাচ্ছেন। ইটস ভেরি আনফেয়ার বলে আমার কাছে মনে হয়। অনুরোধ করবো এই ধরনের ইয়েলো সাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য, নাহলে জনগণ বিভ্রান্ত হয়। নুসরাত রাফি হত্যার ঘটনায় 13 নয় জড়িত ছিল 15 জন। মামলার 2 আসামি নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীমের জবানবন্দিতে নতুন 2 জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই প্রধান। তদন্ত শুরু হয়েছে সোনাগাজীর তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেমের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলারও। এদিকে মানবাধিকার কমিশন বলছে, স্থানীয় পুলিশ তৎপর হলে নুসরাত হত্যার ঘটনা ঘটত না। দাবি জানানো হয় দ্রুত বিচার শেষ করারও। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, নুসরাত হত্যার আগে বৈঠক হয়েছে 2 দফা। প্রথমটি নুসরাতকে আগুনে পোড়ানোর বিষয়ে এবং দ্বিতীয়টি সিরাজউদ্দৌলার মুক্তির জন্য। মামলার তদন্তকারী সংস্থা পিবিআই সূত্রে এসব তথ্য জানা যায়। বৈঠকে অংশ নেয় নুরুদ্দিন, শামীম, জাবেদ, জুবায়ের ও কাদের। বৈঠকে সিদ্ধান্ত হয় হামলাকারীদের জন্য বোরকা আনবে মনি, আর নুসরাতকে ছাদে ডেকে নিয়ে যাবে পপি। পিবিআই জানায়, কেরোসিন ঢেলে নুসরাতের গায়ে আগুন দেয় শামীম, জাবেদ, জুবায়ের, কাদের, মনি এবং পপি। জবানবন্দিটি হলো যারা নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীম দিয়েছে তারা তাদের দোষ স্বীকার করেছে, এবং এই সময় তারা তাদের কে সহযোগী ছিলেন এরকম কিছু তারা বলছেন। এই বক্তব্যটির তার অংশ বাদ দিয়ে বাকি যে অংশগুলো আছে সেইগুলির পক্ষে যেসব জিনিসপত্র জোগাড় করা যায় সেটি প্রমাণ করা। যতটুকু পারবো আমরা সেটুকু চেষ্টা করব। পিবিআই প্রধান জানান, সম্পূর্ণ নিরপেক্ষভাবে চলছে এই মামলার তদন্ত। সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় পুলিশের গাফিলতির বিষয়টি তদন্ত করছে পুলিশ সদর দফতর। কে কি করলো না করলো এইটার জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পুলিশ হেডকোয়ার্টার করে দিয়েছে, তারা এটি দেখবে এবং এইটাই দেখবে যে ওখানে লোকাল পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা। এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, ঘটনার পর নুসরাত নারী নির্যাতন দমন আইনের 10 ধারায় মামলা করতে চাইলেও পুলিশ 54 ধারায় মামলা নেয়। এই বিষয়টিও তদন্তে আসা উচিত। তাদেরকে যদি আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারের আয়ত্তায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে না পারি,
আমাদের সমাজ থেকে আমরা এই জাতীয় দুষ্কর্ম, এই জাতীয় মানবাধিকার লঙ্ঘন, এই জাতীয় হত্যাকাণ্ড, এই জাতীয় নারী নির্যাতন এর হাত থেকে আমরা রক্ষা পাবো না। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ফেনী, খুলনা, বাগেরহাট, নওগাঁ, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবারও মানববন্ধন হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই। গতকাল দুপুরে পিবিআই এর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবালের নেতৃত্বে 10 জনের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন তারা। এরপর তারা উত্তর চর চান্দিয়া গ্রামে নিহত নুসরাতের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাইয়ে তদন্ত চলছে বলে জানায় পিবিআই। এখন থেকে যৌন হয়রানি ও ধর্ষণের শিকার নারী ও শিশুর জবানবন্দি লিপিবদ্ধ করবেন নারী ম্যাজিস্ট্রেট। দেশের সব চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন হাকিমকে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। এদিকে ফেনীর শিক্ষার্থী নুসরাতের ঘটনায় মাদ্রাসা গভর্নিং বডির ভূমিকা এবং 60,000 টাকা দিয়ে ধর্ষণের মীমাংসার চেষ্টা ও নির্যাতিতা আত্মহত্যার ঘটনায় অসন্তোষ ও রুল জারি করেছেন উচ্চ আদালত। আইন অনুযায়ী যৌন হয়রানি বা ধর্ষণের শিকার নারী ও শিশুরা ম্যাজিস্ট্রেটের কাছে 22 ধারায় জবানবন্দি দেন, যা মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। কিন্তু পুরুষ ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতা নারী ও শিশুরা অনেক কিছুই বলতে দ্বিধাবোধ করেন, যার প্রভাব পড়ে মামলার বিচারে। এমন প্রেক্ষাপটে যৌন হয়রানি বা ধর্ষণের শিকার নারী ও শিশুদের জবানবন্দি একজন নারী ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করার নির্দেশনা দিলেন সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন পর হলেও সর্বোচ্চ আদালতের এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন সাবেক বিচারকরা। একটা মেয়ে আসলে তো ওর প্রতি যে বিভৎস আচরণ করা হয়েছে, এটা একজন মেয়ে হিসাবে একজন মেয়ের সামনে যতটা অকপটে বলা যায়, একটা পুরুষের সামনে হয়তো বলা যায় না। ওসি সাহেবের যে আমরা আচরণ দেখেছি, এটা তো কোনোভাবে, এটা তো খুবই একটা বাজে একটা উদাহরণ আমাদের সমাজে, যেটা কখনোই উচিত হয়নি। আর পুলিশের কাছে কোনো বক্তব্য, এটার তো কোনো মূল্য নেই। এদিকে সুবর্ণচরে ধর্ষণের বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সময় নুসরাতকে যৌন হয়রানির ঘটনায় প্রতিকার না করায় মাদ্রাসার গভর্নিং বডির সমালোচনাও করেন হাইকোর্ট। আইনি পদক্ষেপ গ্রহণের নিষ্ক্রিয়তা এবং তথাকথিত যে সালিশটা করা হয়েছে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে, সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মে একটি রুল দিয়েছে। কোর্ট জানতে চেয়েছেন যেখানে ধর্ষণের শিকার হয়েছে সেখানে ধর্ষণের মামলা না হয়ে কেন আত্মহত্যার মামলাটা এখানে রুজু করা হয়েছে। যে আসামি অধ্যক্ষ, ওনার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের অভিযোগ এর আগেও এসেছে। গভর্নিং বডির যারা সদস্য ছিলেন বা দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন, তারা কেন আগেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নয়, এবং যদি সেটা করা হতো তাহলে তো আজকে নুসরাতকে এই পরিণতিটার শিকার হতে হতো। গত 2রা মার্চ সুবর্ণচরে গ্রাম্য সালিশে স্থানীয় নেতাদের উপস্থিতিতে 60,000 টাকায় ধর্ষণের অভিযোগ নিষ্পত্তি করলে আত্মহত্যা করেন পলি আক্তার নামে ওই গৃহবধূ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। ময়মনসিংহে মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস ও লরি, নিহত 1, আহত অন্তত 20 জন। অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে আগামী 21শে এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিকেলে সচিবালয়ে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে পবিত্র এই বিষয়ে অনাকাঙ্ক্ষিত কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন আলেমরা। জাতীয় চাঁদ দেখা কমিটির 6 এপ্রিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 21 এপ্রিল পালন করা হবে পবিত্র শবে বরাত। পরে খাগড়াছড়ি জেলায় শাবান মাসের চাঁদ দেখা গেছে এমন একটি তথ্য জানার পর তা যাচাই করে দেখতে 11 সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। 13 এপ্রিল গঠিত ওই কমিটিকে 17 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। পেশ করেছেন একদিন আগেই মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর হাতে আসে এই কমিটির সিদ্ধান্ত। কমিটি জানায় 2 দফা আহ্বান জানানো হলেও ভিন্নমত জানানো ব্যক্তিরা কমিটির বৈঠকে সাক্ষ্য দিতে আসেননি। এমনকি তাদের নিয়ে আসতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমামকে পাঠানো হলেও সাড়া দেননি তারা, উল্টো জানিয়েছেন অপ্রাসঙ্গিক কিছু শর্ত। এই অবস্থায় সব দিক বিবেচনা করে আগের সিদ্ধান্তে অটল থাকে কমিটি। যেহেতু সাক্ষীগণ সাব কমিটির বারবার অনুরোধের পরও সাক্ষ্য প্রদানের জন্য সবাই উপস্থিত হননি এবং সাক্ষ্য প্রদানের জন্য
এমন কিছু শর্ত জুড়ে দিয়েছেন যেভাবে সাক্ষ্য গ্রহণে শরীয়তে কোনো ভিত্তি নেই। সেই মোতাবেক আগামী 21/4/2019 খ্রিস্টাব্দে দিবাগত রাত্রে সারা দেশে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে এই বিষয়ে বাড়তি কোনো বিতর্ক সৃষ্টি না করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন আলেমরা। এই বিষয়ে যাতে আমরা ব্যক্তিগত বা কোনো রকম মতদ্বৈত বা আমরা মতান্তরে জড়িয়ে না যাই, সে বিষয়ে সবাই আমরা সচেতন থাকব। গত 6 এপ্রিল চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত বহাল রাখার পাশাপাশি জানানো হয় গত 8 এপ্রিল শুরু হয়েছে শাবান মাস। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সরকারের আশ্বাসে নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। গত রাতে বৈঠকে এই সিদ্ধান্ত জানান 11 দফা দাবিতে আন্দোলনরত শ্রমিক সংগঠনের নেতারা। শ্রমিকদের দাবি 45 দিনের মধ্যে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। আজ সকাল থেকে সব ধরনের নৌ চলাচল শুরু হবে। শ্রমিকদের ভাতা পুনর্নির্ধারণ, কর্মস্থলে নিহত শ্রমিকের ক্ষতিপূরণ, চাঁদাবাজি বন্ধসহ 11 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করে 8টি সংগঠন। এতে বিঘ্নিত হয় নৌযান চলাচল। এই অবস্থায় শ্রম অধিদপ্তরে মঙ্গলবার বিকেল থেকে বৈঠকে বসেন মালিক, শ্রমিক ও সরকার পক্ষ। দীর্ঘ আলোচনার পর মধ্যরাতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। শ্রমিকদের দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে অবহিত করার কথা জানান শ্রম অধিদপ্তরের মহাপরিচালক। ঐক্যমত্য সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক ঘোষিত চলমান কর্মবিরতি বা ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হলো। বৈঠক শেষে শ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান জানান শ্রমিক নেতারা। শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন মালিক পক্ষও। আমরা নৌযান সেক্টরের সকল শ্রমিককে এখন থেকে স্ব কাজে নিয়োজিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক আহত কর্মবিরতির কর্মসূচি আমরা স্থগিত ঘোষণা করছি। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যদি কোনো বঞ্চিত তারা হয়ে থাকে, আগামী 45 দিনের ভিতর যে আমাদের যে বসার কথা আছে, এবং আমরা আশা করি ডিজি মহোদয়ের সাথে বসে আমরা সেটা সমাধান করতে পারবো। এদিকে নৌশিল্পের উন্নয়নে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সহযোগিতা চেয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। চেষ্টা করব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বর্তমান সরকারের যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এই পরিকল্পনাকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাস্তবায়ন করব। এর আগেও একই দাবিতে বেশ কয়েকবার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এজন্য হতদরিদ্রদের ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতার কার্ড দিয়ে থাকে। তবে এসব কার্ড পেতে রাজশাহীর বাঘার পাকুড়িয়া ইউনিয়নে জনপ্রতিনিধিদের দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। অভিযোগ রয়েছে, সেই ঘুষ দিতে গিয়ে ঋণের ফাঁদে পড়েছেন দরিদ্র মানুষ। তবে বিষয়টি অস্বীকার করলেও অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। বয়সের ভারে ক্লান্ত শরীরে নুয়ে পড়েছেন বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের রকেনা বেগম। কোনো আপন আত্মীয় ছাড়া বেঁচে থাকা এই প্রবীণ হতাশ বয়স্ক ভাতায়। বয়স্ক ভাতা করার লাগে আমি ঘুরেছি, খুব পায় হয়নি, দেয়নি। চেয়ারম্যান বলেছে যে চৌকিদারে বলবো, চৌকিদারে বলেনি, চৌকিদারে শুধাইতে চৌকিদার বলে আমার কিছু বলেনি। শুধু রকেনা বেগম নন, এখানকার প্রতিবন্ধী, গর্ভবতী নারী বা যে কোনো প্রান্তিক মানুষ সবাইকে গুনতে হচ্ছে টাকা, তবেই মিলেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা। আবার টাকা দিয়ে পাননি এমন অভিযোগও অনেক। সম্প্রতি এ নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। টাকা আমার দিতে পারেনি, টাকা তো লিখছে, তো টাকা দিতে পারেনি, তাহলে তো আমার কার্ড নাই। মেম্বার চেয়ারম্যান লিখে চৌকিদারের হাত দিই, চৌকিদার হাতে আমার টাকা গেছে। আমার ছেলেও প্রতিবন্ধী, ধরেন আমার স্বামীও প্রতিবন্ধী। ৬,০০০ টাকা আছে দুই বাপুতের থেকে, টাকা দিতে পারিনি দেখে তারপরে হলো অন্য মানুষকে দিয়ে তারপরে এই কার্ড করাইছি। ভাত মেম্বারের কাছে দিছি ৩৭০০ টাকা, ৩৭০০ টাকা দিছে, তারপরে আমার টিউবওয়েল বসা দিয়ে গেছে। তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমার জানা নাই, আমি আর ধরন নাই, এরকম যদি কেউ বলে যে আমাকে যে টাকা দিয়েছে সরাসরি কার্ড করেছে দিই, তাহলে আমার চেয়ারম্যানই ছাড়ি দেবো। অনেক লোক আছে ডাকে না বলেন যে আমি মেম্বারশিপে আপনার টাকা দিয়েছি, এগুলো আছে বলুন।
আমাকে কেউ টাকা দেয়নি। তবে ভুক্তভোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। যদি এ ধরনের কোনো অভিযোগ সুনির্দিষ্ট আকারে আমাদের কাছে এসে পৌঁছায় তাহলে তাদের বিরুদ্ধে ওই তদন্ত করে তদন্ত সাপেক্ষে আমাদের জেলা প্রশাসক রাজশাহী মহোদয় উনি এটি বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বাঘার পাকুড়িয়া ইউনিয়নে 28,000 গ্রামবাসীর মধ্যে ভিজিডি ভিজিএফ বয়স্ক ভাতা সহ সরকারের সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি সুবিধা ভোগ করছেন 1,625 জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরও থাকছে। বৈরী আবহাওয়ায় সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক, সরকারি সাহায্যের আশ্বাস। ময়মনসিংহে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও 20 জন। গতরাতে গৌরীপুরে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল এমন এমকে সুপার পরিবহনের একটি বাস গৌরীপুরে রাম গোপালপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরি রাস্তার দুপাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে সিরাজুল ইসলাম নামে একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 20 জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। এই ঘটনার জেরে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। গতরাতে শহরের পাট গবেষণা ইনস্টিটিউটের পেছনে এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায় অজ্ঞাত পরিচয়ে কয়েকজন দুর্বৃত্ত দোকান কর্মচারী কিশোর সাগরের উপর হামলা করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হাড়ুয়া চৌরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রামে পোশাক কর্মী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মেয়েটির চুল কেটে দেওয়ার পর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত নিজাম সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। 1 এপ্রিল চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় একটি বাসা ভাড়া নেয় সিএনজি অটোরিকশা চালক নিজাম। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বাসায় পোশাক কর্মী কিশোরীকে আটকে রেখে 7 দিন ধরে ধর্ষণ করে সে। আলাদা বাসা ভাড়া নিয়ে বসবাসের বিষয়টি জেনে যায় নিজামের স্ত্রী। আর তারপরেই 7 এপ্রিল বাসায় এসে কিশোরীকে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করে সে। মারধর অনেকই তাও করার পর তো আমার চুল কাটছে, মুখে আগুনের সেকা লাগাইছে, মারধর করছে। এরা যে আমার কাছে আমার সাথে এরকম অত্যাচার করছে, আমার এত মারপিট করছে, তো কষ্ট দিচ্ছে, আমি ওদের বিচার চাই।
নির্যাতনের বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা। পরে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং নির্যাতনের ঘটনায় জড়িত অভিযুক্ত নিজাম ও তার স্ত্রীসহ 6 জনকে আটক করা হয়। নির্যাতিতা বাদী হয়ে সদরঘাট থানায় মামলা করলে তাদের গ্রেফতার দেখানো হয়। সারা রাত তাকে নির্যাতন করছে মেয়েটাকে এবং চুল কেটে দিয়েছে, সিগারেটের ছেঁকা দিয়েছে গালে। বিভিন্নভাবে এই লোমহর্ষক ঘটনার বর্ণনা দেওয়ার পরে আমি সারা রাত অভিযান করে আমি 6 জনকে গ্রেপ্তার করেছি এবং নারী নির্যাতন আইনে মামলা রেকর্ড করেছি। নাগরিক বা জনসাধারণ আছে তাদের প্রতি আমি অনুরোধ করব যে এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, যে মেয়ে বা আমার ছেলে কার সাথে কি করতেছে বা আমার মেয়েটা কি করতেছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। নির্যাতিতা কিশোরীর গ্রামের বাড়ি কুমিল্লায়। চট্টগ্রামে ফুফুর বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। যশোরে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল দুপুরে শহরের মুরলী রেল ক্রসিং এলাকায় এ ঘটনা হয়। পুলিশ জানায়, ব্যক্তিগত কাজে মুরলী রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পুলিশ পরিদর্শক সেলিম হোসেন। এ সময় যশোর থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। নিহত সেলিমের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামে। চিকিৎসার জন্য দীর্ঘদিন ছুটি কাটিয়ে গতকালই যশোর পুলিশ লাইনে যোগ দিয়েছিলেন তিনি। আগামী 15 মের মধ্যে চট্টগ্রামের 17টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত 835টি পরিবারকে সরিয়ে নেওয়া হবে। গতকাল দুপুরে নগরীর সার্কিট হাউসে পাহাড় ব্যবস্থাপনা কমিটির 19তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বসবাসকারীদের পাশাপাশি স্থাপনাও সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের সভাপতিত্বে জেলা প্রশাসক ইলিয়াস হোসেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় 30 এপ্রিলের মধ্যে 10টি বেসরকারি ও 7টি সরকারি মালিকানাধীন পাহাড়ে বিদ্যুৎ, গ্যাস এবং পানিসহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় পাহাড় ব্যবস্থাপনা কমিটি। অনুকম্পা নেই, ভয়ের কোনো কারণ নেই। তাদের কারণে মৃত্যু আসবে এবং মৃত্যুর কারণে সরকার ক্ষতিগ্রস্ত হবে, সরকার একটা সমালোচনার মধ্যে পড়বে, এই সুযোগ আমরা কাউকে দেব না। কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের কষ্টে বোনা ফসল এখন গোখাদ্যে পরিণত হয়েছে। এতে দিশেহারা তারা। এদিকে কৃষকদের ক্ষতিপূরণে সরকারি সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠান তথ্য, ছবিতে রিপোর্ট। বড় মৌসুমে হাওরের একমাত্র ফসল ধানের আবাদ করেও কৃষকের মাথায় হাত। কয়েকদিনের কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ধান গাছ। দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাগ, পাথারিয়া, দরগাপাশা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের শতভাগ জমির ধান ঝরে পড়েছে। কোনো কোনো জমির ধানে দেখা দিয়েছে চিটারোগ। ঋণের টাকায় ধান বুনে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এ অবস্থায় সরকারি সাহায্য চেয়েছেন তারা। শিলাবৃষ্টিতে সব কিছু উদ্ধার করে রয়ে গেছে, পাচ্ছি সব কিছু করছি। আমার অন্তত 25-26 টাকা খরচ। আমরা কোনো ভরসাই নাই, আমরা কোনো বাচ্চা কাচ্চারা মালবার কোনো আশাই নাই। কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, শুধু একমাত্র গরুর ঘাস খাওয়া ছাড়া মানুষের আনার মতো কিছু নেই। এদিকে স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, কৃষকদের ক্ষতির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একদিকে যেমন তারা দরিদ্র, পাশাপাশি একটা ফসলের প্রতি তাদের আশা ছিল, কিন্তু সেই ফসলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি। আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী তারাও যেন এই বিষয়ে একটু নজর দেন। কৃষি বিভাগের তথ্য মতে শিমুলবাগে 400 হেক্টর, পাথারিয়ায় 150 হেক্টর, দরগাপাশায় 100 এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের 100 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 4500 মেট্রিক টন ধান নষ্ট হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। লোকসানের মুখে গত 2 বছরে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের 30টি হ্যাচারি। বন্ধের পথে বাকি 26টিও। এতে হুমকির মুখে পড়েছে বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে থাকা চিংড়ি। পোনার ন্যায্য মূল্য না পাওয়া, ভারত থেকে চোরাই পথে ভাইরাসযুক্ত পোনা সরবরাহ ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সাগরে 65 দিন চিংড়ি আহরণ বন্ধ করাকে দুষছেন হ্যাচারি মালিকরা। সুজুদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হ্যাচারি জোনের চিংড়ি পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সুপার হ্যাচারি লোকসানের কারণে বর্তমানে বন্ধ হয়ে গেছে। ফলে নষ্ট হতে চলেছে কোটি কোটি টাকার যন্ত্রাংশ।
শুধু এই চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারি নয়, গত 2 বছরে লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে উখিয়া ও টেকনাফের 30টি হ্যাচারি। চাকরি হারিয়েছেন 1,500-এর বেশি শ্রমিক। বাকি যে 26টি হ্যাচারি উৎপাদনে রয়েছে তাও লোকসানের মুখে বন্ধ হবার পথে। 4-5 বছর ধরে লস দিতে আমাদের মালিকের খুব খারাপ অবস্থা, সেই জন্য এখন হ্যাচারি চালাতে পারতেছে না টাকা পয়সার অভাবে। চোরাইপথের ইন্ডিয়ান নফলিগুলা সংগ্রহ করে বাইরের যুক্ত নফলি, যাহা আমাদের চাষিদেরও ক্ষতি হয়, পোনাও হয় না, আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। প্রায় 1500 শ্রমিক কর্মচারী বেকার, এখন যারা আছি বর্তমানে তারাও ঠিকভাবে বেতন পাইতেছি না। বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে থাকা চিংড়ি শিল্পের দিকে সরকার নজর না দিলে এ শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি হ্যাচারি মালিকদের সংগঠন সেবর এ নেতার। অবৈধভাবে নফলির যে বাংলাদেশে প্রবেশ, এটাকে বন্ধ করতে হবে। যে নার্সারিগুলোকে হ্যাচারিতে রূপান্তরিত করা হয়েছে সাতক্ষীরা খুলনা এলাকায়, সেগুলোকে বন্ধ রাখতে হবে। তবে স্থানীয় সংসদ সদস্য জানালেন, চিংড়ি পোনা হ্যাচারিগুলোকে কিভাবে সচল রাখা যায় তার জন্য সরকার চিন্তা ভাবনা করছে। মৎস্য সম্পদ মন্ত্রী এবং মন্ত্রণালয়ে আমাদের মৎস্য অধিদপ্তরে আমরা কথা বলেছি। চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং চিংড়ি খাত যে একটি হোয়াইট গোল্ড নামে খ্যাত, সেটি আরও ভালো বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের চিংড়ি ঘেরগুলোতে 80% পোনা সরবরাহ করে কক্সবাজারের হ্যাচারিগুলো। কিন্তু ভারত থেকে চোরাই পথে ভাইরাসযুক্ত পোনা আসায় তা নেমে দাঁড়িয়েছে অর্ধেকে। সময় সংবাদ, কক্সবাজার। নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকাল সকালে রূপগঞ্জের নোয়াপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর পূর্ব পারে অবৈধভাবে গড়ে ওঠা 4টি পাকা, 6টি আধা পাকা বসতঘর সহ অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া বৈধ কাগজ না থাকায় মমিন টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। নদী দখল ও দূষণমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি। ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে বিক্ষুব্ধ ময়মনসিংহবাসী ব্যানারে নদীর তীরে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন জন উদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিবির আহমেদ। এ সময় ময়মনসিংহ নগরের আশেপাশে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তারা। গাইবান্ধায় ঘাঘট নদী ভাঙন রোধে বর্ষার আগে কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় ঘাঘট নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকার জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, গত বর্ষায় অনেক বসত ভিটা হারালেও এখন পর্যন্ত ভাঙন রোধে কোনো পদক্ষেপ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। বর্ষার আগে কাজ শুরু না হলে বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা ঘাঘট নদীতে বিলীনের আশঙ্কা করছেন এলাকাবাসী। ঝিনাইদহে বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রে আগুন লেগে পুড়ে গেছে বিভিন্ন যন্ত্রপাতি। এতে সাময়িকভাবে জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল বিকেল 5:30টার দিকে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, উপকেন্দ্রের 33,000 কেভির মিটারিং পিটি নামের একটি যন্ত্রে হঠাৎ আগুন ধরে যায়। এতে সাময়িকভাবে জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ প্রতিস্থাপন কাজ শুরু করে কর্তৃপক্ষ। গত 31শে মার্চ ওজো পাডিকোর একই বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগে। ভোলায় 6 দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা মৎস্যজীবী সমিতি। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় জেলেরা বলেন, বরাদ্দকৃত সহায়তা সঠিক সময় বিতরণ, বিকল্প কর্মসংস্থান, কারেন্ট জাল জব্দের নামে হয়রানি বন্ধ করা, জলদস্যুদের হামলায় নিহতদের পরিবারকে অনুদান দেওয়া সহ 6 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। নেত্রকোনায় রত্নাগর্ভা মা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল্লাহ খান। সবাই শ্রমিকের কাজ করে সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করায় 9 রত্নাগর্ভা মাকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া বিভিন্ন গ্রামের 41 জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেয় আয়োজকরা।
দিনাজপুরে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা প্রেস ক্লাবের এম আব্দুর রহিম অডিটোরিয়ামের নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জীবনের প্রয়োজনে কম বয়সী নামতে হয় আয় রোজগারের পথে, তবে বই পড়ার অদম্য বাসনা আটকে রাখতে পারেনি। একের পর এক চাকরিও হারিয়েছেন শুধু বই পড়ার পাগলামির কারণে। আজ তিনি রংপুরের লাখো পাঠক গড়ে তোলার কারিগর। তরিকুল ইসলামের ক্যামেরায় রংপুর বই পাগল এক ওমর শরীফের গল্প জানাচ্ছেন রতন সরকার। ছেলেবেলায় টিফিনের পয়সা বাঁচিয়ে বই কেনার শখ পরবর্তী জীবনে বজায় থাকেনি। বারবার রোজগারের পথ হারিয়ে শেষে পুরনো বই কিনে পড়া শুরু করেন। এক সময় সংগ্রহ কিছুটা বেড়ে গেলে নিজে পড়ার পর সেই বই অন্যদের দিতেন নামমাত্র ভাড়ায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে বই দিতেন জোর করে, কোনো রকম বিনিময় ছাড়া। দীর্ঘদিনের চেনা জানা বই পাগল এই ছেলেটিকে নিজের দোকানের একটি অংশ ছেড়ে দেন রুহুল আমিন। শুরুটা তারপরই। বই পাগল যেটাকে বলা হয়, উনি এখনো বই কেনার পাগল, বই পড়ার পাগল, ভালোই জানে, ইতিহাস সম্পর্কে ভালোই জানে। 10 টাকারও যদি একটা কাস্টমার আসে তা আমি খুব চিন্তা করি বেশি, ওকে 10 টাকা দিয়ে তা নাও দিতে পারে, আমি বইটা নিয়ে যাক। 10 টাকাতে আমরা অন্য নতুন বই পড়তে পারতেছি, এটা আর কি খুব ভালো লাগে। ওমরের প্রেরণায় একটি দুটি করে প্রায় 40টি দোকান গড়ে ওঠে। নগরীর শহীদ জর্রেজ মার্কেটের পুরোটাই এখন বলতে গেলে পুরনো বইয়ের হাট, যেখানে সুলভে মেলে সব ধরনের বই। এটা ইতিহাসের বই, এটা রাষ্ট্রবিজ্ঞানের বই, এটা ইসলামী বই, এটা ধর্মীয় বই, এগুলো পড়ো। ওনার কাজই হচ্ছে মানুষকে আর কি বইয়ের সঙ্গে পরিচয় করানো। বই কিনে তারপর আবার ওই বইটা পড়ে আবার ফেরত দিয়ে আরেকটা নেওয়া যাবে, এরকম সিস্টেমে। তো এটা স্টুডেন্টদের জন্য অনেক ভালো হয়, হেল্পফুল হয়। টানা 18 বছর প্রত্যক্ষ পরোক্ষভাবে কত পাঠক তৈরি করেছেন তার কোনো হিসেব জানা নেই ওমরের। কয়েক হাজার হবে হয়তো, শেষ আছে বহু পাঠক। প্রতিদিন যদি 10 জন যদি হয় 300, 4000 পাঠক হচ্ছে বছরে। ওমর শরীফদের মতো মানুষের জন্ম হোক সমাজে, কিন্তু শুধু মনে করলে হবে না তো যে ওমর শরীফদের মতো মানুষজন যাতে টিকে থাকতে পারে এই সমাজে, তার ব্যবস্থাটাও কিন্তু সমাজকেই করতে হবে, তার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রকেও করতে হবে। পাঠক সংশ্লিষ্টরা মনে করেন সৃষ্টিশীল সমাজ গড়তে প্রয়োজন এমন অনেক ওমর শরীফের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। প্রথমবারের মতো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ পাওয়ায় আনন্দিত সাইফুদ্দিন, মোসাদ্দেক সৈকত এবং লিটন দাসের পরিবার। আশা করছেন ভালো পারফর্ম করে দেশের নাম উজ্জ্বল করবে তাদের সন্তানরা। পাশাপাশি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তাদের বাবা মা এবং পরিবারের সদস্যরা। ফেনী শহরের ডাক্তারপাড়ার বাড়িটিতে টান টান উত্তেজনা, সবার চোখ টেলিভিশন পর্দায়। সেখানে বিশ্বকাপগামী বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। একে একে অনেকগুলো নাম পড়বার পর আসলো সেই মাহেন্দ্রক্ষণ। আল রাহা ম্যানশনের ছেলে মোহাম্মদ সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন বিশ্বকাপগামী 15 জনের স্কোয়াডে। আনন্দে আত্মহারা পরিবারের সব সদস্যরা। সাইফুদ্দিন বিশ্বকাপে খেলতেছে, এটাই আমাদের গর্ব। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, বিশ্বকাপে যেন মুখ উজ্জ্বল করতে পারে। সে ফেনী সন্তান হিসেবে আমি এবং আমার পরিবার, ফেনীবাসী, আমরা সবাই গর্ববোধ করতেছি। খবর তখন পৌঁছে গেছে পুরো জেলায়। ঘরের ছেলের এমন আনন্দে মিষ্টি খাওয়ার ধুম পড়ল পুরো এলাকায়। একটা ছেলে ফেনী মাঠ থেকে উঠে আজকে এই পর্যায়ে এসে, এবং সেই হচ্ছে আমাদের জন্য, তারুণ্যের জন্য একটা বিশাল একটা উৎস প্রেরণা। একই অবস্থা ময়মনসিংহেও। বড় ছেলে মোসাদ্দেক সৈকত জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলছেন অনেকদিন, তবে এবারই প্রথম জায়গা পেলেন বিশ্বকাপ দলে। মায়ের আনন্দ তাই আকাশ ছোঁয়া। আল্লাহ রহমতে ওই ডাক পাইছে, আমরা সবাই আনন্দিত, সবাই খুশি, যাতে ভালো খেললে দেশের জন্য জয় করতে পারে। দোয়া করি যেন বাংলাদেশ টিম ভালো রেজাল্ট করে এবং সৈকত ভাই যেন ভালো পারফর্ম করতে পারে। দিনাজপুর শহরেও তখন চলছিল আনন্দ উৎসব। জাতীয় দলের টপ অর্ডারে জায়গাটা অবধারিতই ছিল লিটন কুমার দাসের জন্য। তবুও আনুষ্ঠানিক ঘোষণার পর খুশিতে আত্মহারা বাবা মা। বিশ্বকাপ স্কোর দেখলাম টিভিতে, দেখে খুব আনন্দিত, গর্বিত। হ্যাঁ, আমার ছেলে বিশ্বকাপ স্কোয়ারে আছে। আমার ছেলে যেন বাংলাদেশ টিমে খেলে
সে যেন চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে আসতে পারে। এদিকে বিশ্বকাপগামী দলে জায়গা না পেলেও জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড যাবেন নাইম হাসান। পরিবারের আশা পারফর্ম করে ইংল্যান্ডেও যাবে তাদের সন্তান। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, দেশবাসীকেও জানাচ্ছি সালাম। দেশবাসীর কাছে ওর হয়ে দোয়া চাবো যাতে ও সুস্থভাবে থাকে এবং বাংলাদেশ টিমের প্রতিটা সদস্য যাতে সুস্থভাবে পুরো সফরটা শেষ করতে পারে। কারা আছেন আর কারা নেই সেসব নিয়ে এখন আর ভাবার নেই কিছুই। এই 15 জনই ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন সারথি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ৭১-এর এই দিনে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে প্রধানমন্ত্রী বললেন, নার্সিংয়ে আগ্রহী করতে প্রয়োজনে আইন সংশোধন। নুসরাত হত্যার ঘটনায় ১৩ নয় জড়িত ছিল ১৫ জন, জানালো পিবিআই। ডিজিটাল নিরাপত্তা আইনের সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত শুরু। পবিত্র শবে বরাত পালন করা হবে ২১শে এপ্রিলই। শাবান মাসের চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। এবং ১.৫ মাসের মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাসে ২৪ ঘন্টা পর নৌ শ্রমিকদের ধর্মঘট স্থগিত, নৌযান চলাচল শুরু। এ ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।